সবজি নেবে গো, সবজি? তাজা সবজি আছে, নেবে? লাল টমেটো, টাটকা সব শাকসবজিও আছে। মীরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সবজি বিক্রি করত। রোজ গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে ওর নজর একটা বড় সবজির বাগানের ওপরে পড়ত। কত বছর হয়ে গেল আমি এই সবজির বাগান দেখেই যাচ্ছি। মীরার স্বপ্ন ছিল যে ও ওই বাগানটা কিনবে আর ওখানে ও নিজেই সবজি চাষ করবে। কিন্তু মীরার পরিস্থিতি ছিল অত্যন্ত খারাপ। মীরার একটা ছোট্ট ছেলে ছিল যার লালন পালনের সম্পূর্ণ দায়িত্ব মীরার ওপরেই ছিল, কারণ মীরার স্বামী কিছু বছর আগে মারা গিয়েছেন। কোনো একদিনের কথা। সবজি চাই গো, সবজি। টাটকা শাকসবজি আছে, লাগবে? লাল টমেটো, অন্য সব শাকসবজিও আছে টাটকা। আর ঠিক তখনই বিমলা নামের এক ঘি বিক্রেতা এলেন। আরে ও মীরা, কি খবর? সব ভালো গো, তুমি বলো, তোমার সব খবর ভালো? সব ঠিক আছে। তুমি কি শুনেছো? আরে ওই যে সবজির বাগানের মালিক গো, একজন খদ্দের খুঁজছে। যদি আমার কাছে অতগুলো টাকা থাকতো তাহলে আমি আজকেই সেই বাগানটা কিনে ফেলতাম। মীরার ওই সবজির বাগানটা এত পছন্দ ছিল যে ও সোজা বাগানের মালিকের কাছে চলে গেল। আচ্ছা দাদা, শুনলাম আপনি নাকি বাগানটা বিক্রি করতে চান? এখন আমি বুড়ো হয়ে গেছি, বাগানের দেখাশোনা করতে পারি না, সেই জন্য বিক্রি করে দিচ্ছি। তুমি কি সেটা কিনতে চাও? হ্যাঁ দাদা, কিন্তু জানি না আমি কিনতে পারবো কিনা। আপনি এটাকে কত দামে বিক্রি করতে চান? আমার এর জন্য 500 মুদ্রা চাই। ও বাবা, এ তো অনেক দাম। আমার কাছে তো মাত্র 200 মুদ্রা আছে। 200 মুদ্রা ভীষণই কম। আমি 400 মুদ্রার কমে বিক্রি করব না। দাদা, যদি আমি আপনাকে এখন 200 মুদ্রা দিয়ে দিই আর আগামী 4 মাস পর্যন্ত প্রত্যেক মাসে 50 করে যদি মুদ্রা দিই, তাহলে আপনি কি আমার কাছে এই বাগানটা বিক্রি করবেন? বাগানের মালিক ভাবলেন, ঠিক আছে, পরের 4 মাস ধরে তুমি আমায় 50টা করে মুদ্রা দেবে। মীরা খুব খুশি হলো, কারণ খুব তাড়াতাড়ি ও ওর স্বপ্নের বাগান পেয়ে যাবে। তারপরে আর কি, মীরা আরো বেশি পরিশ্রম করতে লাগলো। ও রোজ আরো বেশি সবজি কিনে বিক্রি করতে শুরু করলো। এর ফলে ও অনেক বেশি টাকা রোজগার করতে লাগলো। রোজ মীরা একটু একটু করে টাকা জমাতে লাগলো। এরপর থেকে মীরা বিকেল বেলাও গ্রামে ঘুরে ঘুরে আরো বেশ কিছু জিনিস বিক্রি করতে শুরু করলো। 1 মাস পরে মীরা বাগানের মালিককে 50 মুদ্রা দিল। মীরা খুব খুশি ছিল। মীরা রোজ কঠোর পরিশ্রম করতেই থাকলো। ও সকালে সবজি আর বিকেলে অন্যান্য জিনিস বিক্রি করতে থাকলো। দেখতে দেখতে মীরা আগামী 4 মাসের মধ্যে বাগানের মালিককে তার সব পাওনা মিটিয়ে দিল। খুব ভালো মীরা, এখন এই বাগান তোমার হলো। এটাকে ভালো করে যত্ন করো। মীরা তার বাগান কেনার স্বপ্নটা পূরণ করে ফেলল। এখন থেকে মীরা তার নিজের বাগানেই সবজির চাষ করতে শুরু করলো। আর অন্যান্য সবজি বিক্রেতারা মীরার কাছ থেকে সবজি কিনে নিয়ে যেতে লাগলো। মীরার পরিশ্রমী ওর জীবনকে আরো সুন্দর করে তুলল। আর ওর ছেলেও ভালো স্কুলে পড়াশোনা করতে লাগলো। আর মীরার জীবন সুখের হয়ে গেল। এই জন্যই বলে, যেসব মানুষ পরিশ্রম করে তারা কখনোই হারে না। একটা গ্রামে লীলা নামের এক দুধওয়ালি ছিল। লীলার কাছে 2টো গরু ছিল, যাদের থেকে ও রোজ অনেকটা করে দুধ পেত। দুধ নেওয়া হয়ে যাওয়ার পর
সে গ্রামে গ্রামে গিয়ে সেই দুধ বিক্রি করত। লীলার এক বান্ধবী ছিল মিনা, যার বিয়ে গ্রামের এক বড় ব্যবসায়ীর সাথে হয়েছে। লীলা যখনই সেই গ্রামে যেত তখনই সে তার ওই বান্ধবীর বাড়িতে যেত গল্প করার জন্য। একদিন লীলা তার সেই বান্ধবীর সাথে দেখা করতে গেল। মিনা, মিনা, আসছি লীলা। কি ব্যাপার? আজকে এত সেজেগুজে ঘুরে বেড়াচ্ছিস যে? আরে আজকে আমার স্বামীর কয়েকটা বন্ধু বান্ধব আমাদের বাড়িতে আসছে। আচ্ছা, আরে হারটা তো দেখছি নতুন। হ্যাঁ, ও কালকে এটা উপহার দিয়েছে। কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর হার। কত দাম বলতো? এই ধর 1000-2000 টাকা। 1000-2000? বাবারে, আমি তো স্বপ্নেও কোনোদিন ভাবতে পারবো না। ওরে বোকা, খুব বেশি টাকাও নয় কিন্তু। যখন তোর বিয়ে হবে তখন তোর স্বামীও তোকে এইরকম হার উপহার দেবে। লীলা হারের দামটা শুনে চিন্তায় পড়ে গেল। লীলা মিনার বাড়ি থেকে বেরিয়ে যায়। সারা রাস্তায় হাঁটতে হাঁটতে সে ওই হারটা সম্বন্ধেই ভাবছিল। আমিও কি কোনোদিন মিনার মতো সোনার হার পরতে পারবো? ওর বিয়েটা তো খুব বড়লোক ব্যবসায়ীর সাথে হয়েছে। উনি ওকে দামি দামি সোনার হার উপহার হিসেবে দিতেই পারেন। কিন্তু আমার কি হবে? আমার বিয়ে যদি কখনো কোনো গরিবের সাথে হয় তাহলে? তার থেকে বরং আমিই নিজে থেকে টাকা জমিয়ে এরকম হার বানিয়ে নিই। কিন্তু আমার কাছে টাকা পয়সা জমেটাই বা কোথায়? লীলা এইরকমই সব ভাবতে ভাবতে হেঁটে এগিয়ে যাচ্ছিল। তখন হঠাৎই তার চোখ পড়ে নদীর পাড়ে বসে একজন দুধে জল মেশাচ্ছে, যার নাম হলো নথু। এ তো চোখের সামনে দুধে জল মেশাচ্ছে। ওর কাছে দুটো বাড়িও আছে। আমারও বোধহয় তাহলে ওরই মতো দুধের মধ্যে জল মিশিয়ে বিক্রি করা উচিত। এইভাবে আমি প্রচুর টাকা রোজগার করতে পারবো। এইরকম ভেবে লীলা খুব খুশি হয়ে গেল। পরের দিন লীলা রোজের মতো গরুদের থেকে দুধ দুইয়ে নিল আর তারপর তার মধ্যে অর্ধেক জল মিশিয়ে দিল। লীলা সেই দুধ নিয়ে গ্রামে গেল। ও সেই দুধ গ্রামের সবাইকে বিক্রি করলো। এবার তার কাছে দ্বিগুণ টাকা ছিল। আরে বাহ, আজকে তো আমি দুগুণ টাকা রোজগার করেছি। আর এইভাবেই চলতে থাকলে তাহলে তো আমি খুব তাড়াতাড়ি হার কিনে ফেলতে পারবো। লীলা রোজই এরকম দুধে জল মিশিয়ে বিক্রি করতে থাকে। ও খুব খুশিতে ছিল, কারণ এখন ও বেশি টাকা উপার্জন করছে। এরকমই একটা দিনের কথা। লীলা নদীর ধারে বসে তার উপার্জনের অর্থ গুনছিল। 201, 202, 203। আরে বাহ, আমার কাছে তো 200-র থেকেও বেশি টাকা আছে, তাও আবার 1 মাসে। তার মানে হলো আর মাত্র 5 মাসেই আমি ওই হারটা কিনে ফেলতে পারবো। লীলা খুব খুশি ছিল। সে নদীর ধারে বসে একটু বিশ্রাম করবে ভাবল। যখন লীলা নদীর ধারে বসে ঘুমিয়ে পড়ে তখন সেখানে এক বাঁদর আসে আর সে লীলার অর্থের থলিটা তুলে নেয়। হঠাৎ লীলার ঘুম ভাঙে। আমার টাকা, এই আমার টাকা ফিরিয়ে দে বলছি। বাঁদর সেই থলেটা জলের মধ্যে ফেলে দেয় আর এই দেখে লীলা খুব কাঁদতে থাকে। আমার টাকা, আমাকে আমার টাকাটা ফেরত দাও। কেউ আমার টাকা আমাকে ফিরিয়ে দাও। তখনই সেখানে জলদেবতা প্রকট হন। কি হয়েছে লীলা? আমার টাকার পুটলিটা নদীতে পড়ে গেছে। তোমার টাকা? হ্যাঁ, আমার পরিশ্রমের টাকা। তুমি কি সত্যিই পরিশ্রম করেছিলে? আমি ওই হারের জন্য
ওটা তোমার পরিশ্রমের টাকা ছিল না, সেই কারণে ওটা তোমার প্রাপ্য নয়। তুমি দুধের মধ্যে জল মিশিয়ে লোককে ঠকিয়ে ওই টাকা উপার্জন করেছো। ওটা পাপের উপার্জন ছিল। আমি বুঝতে পেরেছি প্রভু, আমায় আপনি ক্ষমা করে দিন। আমি আর কোনোদিনও মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করব না। লীলা এবার তার ভুলটা বুঝতে পারে, আর এর থেকে সে এই শিক্ষা পায় যে লোভের বশে কাউকে ঠকিয়ে কখনোই ভালো কিছু পাওয়া যায় না। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।